আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। লোকসভায় গতকাল কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 জন মাওবাদী মারা পড়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের 1 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। আসছি বিস্তারিত খবরে। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই নেতার মধ্যে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যক্ষেত্র, সংস্কৃতি ও গণমাধ্যম এবং শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মনে করা হচ্ছে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফরে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র খতিয়ে দেখবে এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেবে। রুশ প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোর সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 22তম ভারত রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন মিলিটারি অ্যান্ড মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের ওই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের বহুমুখী সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করা হবে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের প্রয়াত সেনানীদের সম্মান জানাতে যাবেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। লোকসভায় কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। প্রস্তাবিত আইনটির লক্ষ্য ছিল 1944 সালের কেন্দ্রীয় আবগারি আইন সংশোধন করা। বিশেষ করে সিগারেট, সিগার, হুক্কা তামাক, গুটখা, জর্দা এবং সুগন্ধযুক্ত তামাকজাত দ্রব্যের ওপর আবগারি শুল্ক এবং সেস বৃদ্ধি করা। এই আইনে দেশে উৎপাদিত বা উৎপাদিত পণ্যের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক আরোপ এবং আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিলটির লক্ষ্য কাঁচা তামাক, তামাকজাত দ্রব্য এবং তামাকের বিকল্প পণ্যের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক বৃদ্ধি করা। বিলের ওপর বিতর্কের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এটি কোনো নতুন আইন নয় এবং এমনকি অতিরিক্ত করও নয়। তিনি বলেন, এটি কোনো সেস নয়, বরং একটি আবগারি শুল্ক যা জিএসটির আগেও ছিল। জিএসটি কার্যকর হওয়ার পরেও 2017 জুলাই থেকে 2024 পর্যন্ত ক্ষতিপূরণ শেষের হার অপরিবর্তিত ছিল। শ্রীমতী সীতারামন বলেন, জিএসটি বাস্তবায়নের আগে তামাকের ওপর করের হার বার্ষিকভাবে বৃদ্ধি করা হয়েছিল। শ্রীমতী সীতারামন আরও বলেন, অতীতে এবং এখনও কৃষকদের তামাক চাষের ক্ষতি সম্পর্কে সচেতন করার চেষ্টা চলছে। তিনি বলেন, জাতীয় কৃষি বিকাশ যোজনার আওতায় শস্য বৈচিত্র্যকরণ কর্মসূচি 10টি প্রধান তামাক উৎপাদনকারী রাজ্যকে অন্তর্ভুক্ত করেছে। মন্ত্রী বলেন, 2018 থেকে 2021-22 সালের মধ্যে 1,12,000 একরেরও বেশি জমি তামাক চাষ থেকে অন্যান্য ফসলে স্থানান্তরিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের বিজেপির সাংসদদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মূলত এসআইআর প্রক্রিয়া যাতে সঠিক ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও তদারকির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি সাংসদদের নিজস্ব এলাকায় মানুষের সঙ্গে, বিশেষ করে যুব সমাজের সঙ্গে সরাসরি সংযোগ জোরদার করা, সাধারণ মানুষের পাশে আরও সক্রিয়ভাবে থাকা এবং জনসমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংসদ সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দলকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সাংসদদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মসূচি কিভাবে আরও কার্যকরভাবে রূপায়িত করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক চাষের গুরুত্ব তুলে ধরে বলেছেন, এটি জীববৈচিত্র্যকে শক্তিশালী করার পাশাপাশি উদ্ভিদ এবং পশুপালনের সহাবস্থানকে উৎসাহিত করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি নিবন্ধে শ্রী মোদী ভারত জুড়ে মানুষকে প্রাকৃতিক চাষের পদ্ধতি গ্রহণ এবং সম্প্রসারণের জন্য স্পষ্ট আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের পরিকাঠামো ভারতের ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থার পাশাপাশি আধুনিক পরিবেশগত নীতি থেকে উদ্ভূত, যাতে কৃত্রিম রাসায়নিক ছাড়াই ফসল চাষ করা যায়। এই পদ্ধতিটি বহিরাগত ইনপুটের উপর নির্ভর না করে কৃষি অবশিষ্টাংশ পুনর্ব্যবহার এবং বায়ু চলাচলের মাধ্যমে মাটির স্বাস্থ্য উন্নত করার উপর নির্ভর করে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে।
কেন্দ্র আজ জানিয়েছে মোবাইল ফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল থাকা বাধ্যতামূলক নয়। মোবাইল ব্যবহারকারীরা চাইলেই এই অ্যাপটি ফোন থেকে সরিয়ে ফেলতে পারবেন বলেও সরকার স্পষ্ট করে দিয়েছে। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া অ্যাপটির আর কোনো কাজ নেই বলেও জানানো হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 1,40,00,000 ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড করেছেন। প্রতিদিন 2000-এর মতো প্রতারণার ঘটনা চিহ্নিত করা সম্ভব হচ্ছে। গত একদিনেই 6 লক্ষ নাগরিক এই অ্যাপ ডাউনলোড করেছেন। এদিকে টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে নজরদারি চালানো নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে নজরদারি চালানো কখনোই সম্ভব নয়। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে শ্রী সিন্ধিয়া স্পষ্ট জানান, মোবাইল ব্যবহারকারীরা নিজেদের সুবিধা মতো এই অ্যাপটিকে চালু করতে পারবেন। একই সঙ্গে যে কোনো সময় তারা চাইলেই সেটিকে নিষ্ক্রিয় বা মোবাইল থেকে ডিলিট করে দিতে পারবেন। মন্ত্রী জানান, যে কোনো রকম প্রতারণামূলক কার্যকলাপ থেকে দেশের নাগরিকদের রক্ষা করার উদ্দেশ্যে নরেন্দ্র মোদী সরকার এই সুবিধা প্রদান করেছে। ভারতে 10 কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছেন এবং সাইবার প্রতারণা রুখতে 2023 সালে সঞ্চার সাথী পোর্টালের সূচনা হয়েছিল। 2025-এ অ্যাপ চালু করা হয়। संचार साथी पोर्टल की हमने शुरुआत की थी 2023 में और संचार साथी ऐप का प्रयोग हमने 2025 में शुरुआत किया। संचार साथी एक ऐसा ऐप है जिसके आधार पर जन भागीदारी के आधार आज देश की एक एक जनता और नागरिक अपने आप को सुरक्षित रख सकता है फ्रॉड से, स्टोलन मोबाइल से, अपने स्टोलन मोबाइल को रिकॉर्ड कर सकता है, रिपोर्ट कर सकता है। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভুয়ো খবর বা ফেক নিউজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো এবং এআই নির্মিত ডিপ ফেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপরে জোর দেন তিনি। লোকসভায় এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, এআই নির্মিত ডিপ ফেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকার একটি নতুন খসড়া নীতি প্রকাশ করেছে। চিতাবাঘ বিড়া ও তার 10 মাস বয়সী দুটি শিশুকে আজ কুনো জাতীয় উদ্যানের মুক্ত বনাঞ্চলে ছাড়া হবে। আজ আন্তর্জাতিক চিতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে মা ও 2 শিশু চিতাবাঘকে খাঁচা থেকে বনে ছাড়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 5 বছরের বিড়াকে 2023-এর ফেব্রুয়ারিতে আরও 12টি চিতাবাঘের সঙ্গে এদেশে আনা হয়। গত ফেব্রুয়ারিতে সে দুটি শিশুর জন্ম দেয়। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কুনো জাতীয় উদ্যানের বার্ষিক ক্যালেন্ডারও প্রকাশ করবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 জন মাওবাদী মারা পড়েছে। অভিযানে 2 জন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন এবং 1 জন জওয়ান আহত হয়েছেন। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন যে বিজাপুর দান্তেওয়াড়া সীমান্তে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দান্তেওয়াড়া এবং বিজাপুরের জেলা রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, কোবরা ইউনিট ও সিআরপিএফের একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে সংঘর্ষ শুরু হয়। বাস্তার রেঞ্জের আইজি সুন্দর রাজপি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাইফেল এবং অন্যান্য বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সংঘর্ষে বিজাপুরের জেলা রিজার্ভ গার্ডের 1 জন হেড কনস্টেবল এবং 1 জন কনস্টেবল নিহত হয়েছেন। আরও 1 জন জওয়ান আহত হয়েছেন এবং তাকে বিজাপুরের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের 1 বছর পূর্তি উপলক্ষে 100 দিনের এক সচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এর মাধ্যমে দেশের সব নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের নেতাদের এই আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার জন্য দেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েতি রাজ, গ্রামীণ উন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয়ে এই অভিযানটি বাস্তবায়িত করা হবে। উল্লেখ্য, গত 2025-এর 27 নভেম্বর বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত আকাশ, সমুদ্র এবং স্থলপথে শ্রীলঙ্কায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছে। আজ ভারতীয় বিমান বাহিনীর একটি C-17 গ্লোবমাস্টার শ্রীলঙ্কায় একটি বেইলি ব্রিজ পৌঁছে দিয়েছে। এটি দ্রুত স্থাপনযোগ্য কাঠামো যা ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রাপ্ত সেতুগুলির সংযোগ পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শ্রীলঙ্কা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বন্যার সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। সেচ বিভাগ জানিয়েছে যে নদীর জলস্তর ক্রমাগত হ্রাস পাচ্ছে। নাগালাগাম স্ট্রিটে শুধুমাত্র কেলানি নদীতে সতর্কতা জারি রয়েছে, যদিও জল কমছে। রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে গতকাল 4 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 358 রান করে। জয়ের জন্য 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা 4 বল বাকি থাকতে 6 উইকেটে 362 রান করে। ভারতের হয়ে বিরাট কোহলি 102 এবং ঋতুরাজ গাইকোয়াড় 105 রান করেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এডেন ম্যাকরাম সর্বোচ্চ 110 রান করেছেন।
ভারতের অর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা 2টি করে উইকেট নেন। 3 ম্যাচের এই একদিবসীয় সিরিজে বর্তমানে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। আগামী শনিবার বিশাখাপত্তনমের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। লোকসভায় গতকাল কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।